আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি এমহান। শুরুতে সিবিসি টাইমস শিরোনাম। সংসদের দ্বাদশ অধিবেশন শুরু, গণতন্ত্র ব্যাহতের চেষ্টা বরদাস্ত হবে না, হুঁশিয়ারি রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির ভাষণ অসত্য, দাবি বিরোধী দলীয় চিফ হুইপের। মহাজোটের এমপিরা বলেছেন সময়োপযোগী। সেনা নয়, সরকার পতন হবে গণ অভ্যুত্থানে, মন্তব্য মির্জা ফখরুলের। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কারণেই চলছে রাজনৈতিক অস্থিরতা, অভিযোগ বিএনপির। অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখল রুখতে এ অধিবেশনে কঠোর আইন পাশের আহ্বান মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের। শুনছিলেন সিবিসি টাইমস শিরোনাম। মম কিডস পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহতের চেষ্টা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ জিল্লুর রহমান। গতকাল বিকেলে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে দেয়া ভাষণে সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে সদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আর বিরোধী দলকে বলেছেন কোনো অভিযোগ থাকলে সংসদে এসে কথা বলতে। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বিরোধী দলের উপস্থিতি ছাড়াই বুধবার শুরু হয়েছে সংসদের দ্বাদশ অধিবেশন। সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ৩ বছরে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ও ব্যাপক কর্মসংস্থান হয়েছে। উচ্চ রপ্তানি প্রবৃদ্ধি, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার স্থিতিশীল রিজার্ভের কারণে মজবুত হচ্ছে অর্থনীতির ভিত্তি। যুদ্ধাপরাধী ও বিডিআর বিদ্রোহের বিচারও শেষের পথে। এই অবস্থায় গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয় বলে জানান রাষ্ট্রপতি। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো অপচেষ্টা আমাদের কারো কাছে কাম্য নয় এবং এই ধরনের অপচেষ্টা কখনই বরদাস্ত করা হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত এবং বাধাগ্রস্ত করার সাম্প্রতিক একটি ঘৃণ্য প্রচেষ্টা আমাদের সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। এই জন্য আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয় সবাইকে ধন্যবাদ জানান তিনি। গণতন্ত্র সমুন্নত রাখতে জনপ্রতিনিধিদের সংসদে যাওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি। গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া, এখানে কোনো বিশেষ অবস্থানে থমকে যাওয়া কিংবা রাজনৈতিক দ্বন্দ্বের চাইতে জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনই মুখ্য। তাই আমি বিরোধী দলকে বলবো, আপনাদের সকল প্রস্তাব, সুপারিশ ও অভিযোগ আপনারা সংসদের ফ্লোরে এসে বলুন, এতে করে গণতন্ত্রের সমৃদ্ধ হবে। এর আগে স্পিকারও সংসদকে রাজনীতির প্রাণকেন্দ্র উল্লেখ করে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যগণ জনপ্রত্যাশা পূরণে সংসদকে সকল বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক সহ 16 ব্যক্তিকে স্মরণ করে সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। এদের অধিকাংশই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মুক্তিযোদ্ধা এবং তাদের সাথে রাজনীতি করেছি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংসদে দেয়া রাষ্ট্রপতির ভাষণকে অসত্য বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ মহাজোটের শরিক নেতারা সময়োপযোগী বলে আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন। বদরুল আলম নাবিলের রিপোর্ট। সংসদের ফ্লোরে এসে বলুন, এতে করে গণতন্ত্রের সমৃদ্ধ হবে। সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শেষ হয় সংসদের প্রথম দিনের কার্যক্রম। সংসদ থেকে বেরিয়ে মহাজোটের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির বক্তব্যকে অভিভাবক সুলভ আখ্যা দেন। অগণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে হুঁশিয়ারি এবং বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বানেরও প্রশংসা করেন তারা। জাতির উদ্দেশ্যে তার এই বক্তব্য আমি মনে করি প্রশংসনীয় এবং সময় উপযোগী। সেনাবাহিনীকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতা দখলের কথা ভেবে থাকে, অন্তত আমার দেশের জনগণ তাদের দীর্ঘ সংগ্রামের অভিযোগের মধ্যে দিয়ে যে জায়গায় এসছেন তাতে তারা এটা গ্রহণ করবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে গেলে এরকম বিশৃঙ্খলা এবং অনিয়মতান্ত্রিক বা অসাংবিধানিক কোনো পথে কেউ ক্ষমতা দখল করবে, এটা কখনোই বরদাস্ত করা যাবে না।
তবে রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ। বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বানের মধ্যে কোনো আন্তরিকতা ছিল না বলে মন্তব্য করেন তিনি। 3 বছরের সরকার ব্যর্থতাকে ঢাকার জন্যই আজকে তারা এই একটা অসত্য ভাষণ রাষ্ট্রপতিকে জাতীয় সংসদে পড়িয়ে শুনিয়েছেন। এটা জাতি কোনোদিনও গ্রহণ করবে না। বহুবার তারা আহ্বান জানিয়েছেন, আমরা সংসদে গিয়েছি, সংসদের জাতির ইস্যুগুলো নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। জয়নুল আবদিন ফারুক জানান, দলীয় ফোরামে আলোচনার পর রাষ্ট্রপতির বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবাধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার খাদ্য, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থান সহ প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং মানবাধিকার সুরক্ষায় কাজ করছে। অভিযোগ করেন, বিএনপি জামাত জোট আমলে দেশের মানুষের মানবাধিকার হরণ করা হয়েছিল, দেশকে পরিণত করা হয়েছিল সন্ত্রাস, জঙ্গিবাদ আর দুর্নীতির ঘাঁটিতে। তার দাবি, মাত্র 3 বছরে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে। তিনি অভিযোগ করেন, 4 দলীয় জোট আমলে অপারেশন ক্লিন হার্টের নামে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। আওয়ামী লীগই তখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী। সরকার সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান আব্দুর রহিম খান। সেনা অভ্যুত্থান নয়, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র হত্যা দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপি নেতারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিশেষ করে গুপ্ত হত্যা, অর্থনৈতিক দুরবস্থা এবং সীমান্ত হত্যার জন্য সরকারকেই দায়ী করেন। আবারও সমালোচনা করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের। কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, 4 দলীয় জোট এবং তাদের সমমনা কোন দল অংশগ্রহণ করবে না। তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে আগামী নির্বাচনকে অনিশ্চিত করে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে এই সরকার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্যাতনের বিষয়ে ভারতীয় মিডিয়া সোচ্চার হলেও মহাজোট সরকার নীরব। তাই সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন তিনি। কোন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নয়, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে চলে যেতে বাধ্য করব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব ইনশাআল্লাহ। এদিকে লেবার পার্টির এক আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদ অধিবেশন পরিচালনায় স্পিকার আব্দুল হামিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী 29 জানুয়ারি বিএনপির গণমিছিলের নেতৃত্ব দেবেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জনগণের দাবি পূরণ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এখন সময়ের দাবি। তিনি জানান, গণমিছিলে অংশ নেবে 4 দলীয় জোট ও সমমনা দলগুলো। 29 জানুয়ারি বেলা 2টায় মিছিলটি শুরু হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখল রুখতে চলতি অধিবেশনেই সরকার এবং বিরোধী দলের অংশগ্রহণে কঠোর আইন করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। এ সময় তিনি কতিপয় বিপদগামী সেনা সদস্যদের ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টা দেশের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেন। বুধবার সকালে সরকারি সেবা ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতীয় কনভেনশনে তিনি এ মত দেন। সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ এম আকাশ বলেন, সংবিধানে জনগণের কল্যাণের কথা বলা আছে, কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। এজন্য তিনি সঠিক নেতৃত্ব তৈরি না হওয়া এবং দুর্নীতিকে দায়ী করেন। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় অক্সফাম ও গভর্নেন্স কোয়ালিশন যৌথভাবে রাজধানীর বিয়া মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বেসামরিক লোকদেরও কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশে হানিফ বলেন, কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তবে সেটাকে ব্যর্থ সেনা অভ্যুত্থান বলা উচিত নয় বলে মনে করেন তিনি। হানিফ আরো বলেন, বিএনপি নেতাদের বক্তব্য প্রমাণ করে এর সঙ্গে বিএনপি জড়িত ছিল। অধিকতর তদন্তে সব বেরিয়ে আসবে বলে জানান তিনি। গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে বিরোধী দলের সব ষড়যন্ত্রই প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের এই নেতা।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রত্যেক রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন গঠনের জন্য অনধিক 5টি নাম জমা দেবার আহ্বান জানিয়েছে এই বিষয়ে গঠিত সার্চ কমিটি। 29 জানুয়ারির মধ্যে মন্ত্রিসভা সচিবের কাছে নামের তালিকা জমা দিতে বলা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে না সার্চ কমিটি। একই সঙ্গে অবসরপ্রাপ্ত ক্যাবিনেট সেক্রেটারি ও মুখ্য সচিবদের তালিকা কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়েছে কমিটির সচিবিক দায়িত্ব পালনকারী বর্তমান মন্ত্রিসভা সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। অন্যদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বলা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা জজদের তালিকা জমা দিতে। তবে এসব তালিকার বাইরেও সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের সময় নিজের বিবেচনাকেও কাজে লাগাতে পারবেন। অন্য জেলার যারা ঢাকা জেলার কোটায় ধামরাইয়ের ভুয়া ঠিকানা ব্যবহার করে পুলিশের চাকরি নিয়েছেন তাদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে প্রতারক এসব চক্রের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিও করেছেন তারা। ধামরাই প্রতিনিধি লোকমান হোসেনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন। ঢাকা জেলার বাসিন্দা না হয়েও গত 2 বছরে ধামরাই এলাকা থেকে জেলা কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকুরি পেয়েছেন অন্তত 70 জন। গত বুধবার এ নিয়ে বাংলা ভিশনে প্রচারিত হয় একটি অনুসন্ধানী প্রতিবেদন। ধামরাইয়ের ভুয়া ঠিকানা ব্যবহার করে পুলিশে নিয়োগের ক্ষেত্রে এত বড় প্রতারণা ও দুর্নীতির ঘটনা ফাঁস হওয়ায় হতবাক স্থানীয়রা। হাটে বাজারে চলছে এখন এ নিয়োগ দুর্নীতির আলোচনা আর সমালোচনা। কেউ কেউ বলছেন প্রতারক চক্রের সাথে জড়িত স্থানীয় রাজনৈতিক কিছু প্রভাবশালী নেতা এবং বাইরের কিছু লোক। ঘটনা তদন্ত করে এর সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তারা। এই ধরনের ঘটনা ধামরাইকে কলঙ্কিত করেছে এবং এই ঘটনার পেছনে যারা দায়ী, সংশ্লিষ্ট যারা আছে, সকলকেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখি আমি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা হতে পারে না, এটার অবিচার। একই সাথে শীঘ্রই এসব পুলিশ কনস্টেবলকে চাকরি থেকে বহিষ্কার করে ধামরাইয়ের প্রকৃত বাসিন্দাদের নিয়োগের দাবিও জানিয়েছেন অনেকেই। বাইরে থেকে এসে যদি ঢাকা জেলা কোঠা ফিল আপ করে তাহলে তো অরিজিনালি যারা ঢাকার লোক তাহলে তো তারা চাকরি থেকে বঞ্চিত। এর মধ্য দিয়ে ধামরাইয়ের পিপল কতগুলো চাকরি থেকে যেমন বঞ্চিত হলো, তার থেকে বড় কথা রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে এই লোকগুলো যদি কোনো ভূমিকা রাখে, বিঘ্নিত করে, তাহলে কি করে সরকার এদের চিহ্নিত করতে পারবে? যদি আঞ্চলিক কোঠাভিত্তিকে নেওয়া হয় তাহলে যেন যথাযোগ্যভাবে সেই অঞ্চলের লোকদেরকেই সেই কোঠায় নিয়োগ দেওয়া হয়। চাকুরি জীবনের শুরুতেই এভাবে দুর্নীতি করে যারা পুলিশে নিয়োগ পেয়েছেন, রাষ্ট্রীয় কাজে তারা কতটুকু সৎ থাকবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। মোজাম্মেল শিশির, বাংলা ভিশন, ঢাকা। এবারে বিকন গ্রুপ বিশেষ সংবাদ। অসুস্থ শরীর, স্বপ্ন ভাঙা মন, এসব কিছুই হার মেনেছে জুঁইয়ের প্রবল ইচ্ছে শক্তির কাছে। স্বামীর বর্বরতার শিকার হয়ে হাত হারালেও শেষ হয়ে যায়নি জুঁইয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন। নরসিংদী প্রতিনিধি মাজারুল পারভেজ মন্টির রিপোর্ট, জানাচ্ছেন শাফিন খান। বিয়ের পর লেখাপড়া করতে চাওয়াই ছিল নরসিংদী সরকারি কলেজের এইচএসসি মানবিক বিভাগের শেষ বর্ষের ছাত্রী জুঁইয়ের অপরাধ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৌশলে জুঁইকে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনির বাসায় নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। 4 ডিসেম্বর সকালে উপহার দেওয়ার নাম করে হাতের আঙ্গুল কেটে নেয় তার বিদেশ ফেরত পাষণ্ড স্বামী রফিক। যে লেখাপড়ার জন্য হাতের আঙ্গুল গেছে জুঁইয়ের, সে লেখাপড়া ছাড়েননি তিনি। হাত দিয়ে লিখতে না পারলেও অন্যের সাহায্যে পরীক্ষা দেবেন জুঁই। আমি এখন নরমালি ভাবে লিখতে পারতেছি না, আগে যেভাবে লিখতাম তো এখন আর সেভাবে লেখা সম্ভব না। তো সেই জন্য স্যার আমার জন্য একটা রাইটারের ব্যবস্থা করছে। সে ক্লাস 10-এ পড়ে, সে আমার জুনিয়র। এখন আমি কি বলবো, সে লিখবে, এগুলা মানে সমস্যা হয়েছে। জুঁইয়ের আগ্রহের কারণে তার অভিভাবকরাও সবসময় উৎসাহ যোগাচ্ছেন তাকে। অনেক লুকুই আমগরে অনেক কিছু বলে, কিসটা উড়ালের জন্য মিলে যেতাম, এগুলি বলে আর কি, বিভিন্ন কথাবার্তি বলে আমরা বয়ে গেছি রীতিমতো। জুঁইয়ের মতো যাতে আর কোনো মেয়ের এ ধরনের ঘটনা না হয়। কলেজের পক্ষ থেকেও তাকে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য নরসিংদী সরকারি কলেজ প্রস্তুত আছে। শুধু এইচএসসি পরীক্ষায় নয়, আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণেও প্রত্যয়ী জুঁই। আমার কনফিডেন্স যে আমি পড়াশোনা শেষ করে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সংবাদে এখন মিশন গ্রুপ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে 2 মাসের মধ্যে গুলশান লেকে ও আশেপাশের বস্তিগুলো উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের। কোপা দেল রেতে সেমিফাইনালে বার্সেলোনা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। প্রতিদিন নানা খবর আসে গণমাধ্যমে, এর একটি হয়ে ওঠে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সংবাদের পেছনে থাকে নানা অজানা তথ্য, হয় বিশ্লেষণ। তথ্য বদলে দেয় রাজনীতির বাঁক, রাজনীতি নির্ধারণ করে মানুষের ভাগ্য। রাজনীতির বাঁক বদলের দিকে তাই থাকে মানুষের কৌতূহলী চোখ। দলীয় কর্মমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে, জাতীয় সংসদ হবে জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু। গণমাধ্যমে প্রকাশিত সেই সব তরতাজা খবর, খবরের পেছনে অজানা তথ্য আর নানামুখী বিশ্লেষণ নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আরএকে পেইন্টস নিউজ অ্যান্ড ভিউজ। সরাসরি আলোচনায় অংশ নিতে আপনিও ফোন করুন 8653-175 থেকে 79 নম্বরে। দেখবেন প্রতিদিন রাত 12টায়। চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আগামী 2 মাসের মধ্যে গুলশান লেকের ও এর আশেপাশের বস্তিগুলো উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল এই আদেশ দেন। আদেশে বলা হয়েছে 60 দিনের মধ্যে এর বাস্তবায়নে ব্যর্থ হলে রাজুক চেয়ারম্যানকে ছাড় দেওয়া হবে না। এজন্য রাজুক, BTCL, ভূমি মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট 5টি মন্ত্রণালয়কে একযোগে কাজ করতেও বলা হয়। সেই সাথে গুলশান সোসাইটিকে এই কাজে সর্বাত্মক সহায়তা করতেও বলা হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত ভর্তি ফির অতিরিক্ত নিলে তা ফেরত দিতে হবে অথবা পরবর্তী মাসিক বেতনের সাথে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার গণসাক্ষরতা অভিযান আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এই নির্দেশ দেন। এতে বিশিষ্টজনেরা বললেন, ভর্তি বাণিজ্য মোকাবেলায় সরকার, জনগণ সবাইকে আন্তরিক হতে হবে। একই সাথে শিক্ষা খাতে জাতীয় বাজেটে বরাদ্দকৃত 12%কে বাড়িয়ে 20% করার পরামর্শ উঠে আসে এই আলোচনায়। শিক্ষামন্ত্রী জানালেন, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে কাজ করছে সরকার, তবে একদিনে তা সফল হবে না। চট্টগ্রামের মাঝির ঘাটে ঘাট শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদ। এর আগে চট্টগ্রাম চেম্বার ভবনের সংসদ সদস্য MA লতিফের সাথে বৈঠক করেন ঘাট ও গুদাম শ্রমিক এবং তাদের নিয়োগকারী ঠিকাদার ও কমিশন এজেন্টরা। বৈঠকে শ্রমিকদের মজুরি 20% বাড়ানোর সিদ্ধান্তে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে মজুরি বাড়ানো সহ 9 দফা দাবিতে ধর্মঘট শুরু করে শ্রমিকরা। ফলে বেসরকারি এইসব ঘাটে লাইটার জাহাজে বোঝাই বিপুল পরিমাণ আমদানি পণ্য খালাসে অচলাবস্থার সৃষ্টি হয়। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স অর্থ বাণিজ্য সংবাদ। দেশে গড়ে উঠতে যাওয়া বিশেষ অর্থনৈতিক জোনগুলোতে বিনিয়োগ করতে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন FBCCI সভাপতি AK আজাদ চৌধুরী। বুধবার দুপুরে ফেডারেশন ভবনে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কা NCCS এর প্রতিনিধি দলের মধ্যকার বৈঠকে এই আহ্বান জানান তিনি। এজন্য শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বিশেষ জোনগুলোতে সম্পূর্ণ আলাদা জায়গার ব্যবস্থা করা হবে বলে জানান FBCCI সভাপতি। বাংলাদেশ থেকে আলু এবং পেঁয়াজ আমদানির আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যবসায়ী দল। শ্রীলঙ্কার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রীলঙ্কার চেম্বারের সভাপতি অশোকা হেতিগোদার। এখন আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
মিশর জুড়ে স্বৈরশাসক মোবারক উৎখাত আন্দোলনের প্রথম বার্ষিকী পালিত হয়েছে। সাধারণ নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের জয়ে কায়রোর তাহরির স্কোয়ারে জড়ো হয়ে আনন্দ উচ্ছ্বাস হাজারো মানুষ। তবে অধিকার পুরোপুরি অর্জিত না হওয়ায় হতাশ অনেকে। এদিকে দীর্ঘ 3 দশক পর মিশরের জরুরি অবস্থা আংশিক তুলে নেওয়া হয়েছে। তবে প্রয়োজনে আইনটির ব্যবহার করা হবে বলে জানান দেশটির সামরিক সরকার প্রধান ফিল্ড মার্শাল হোসেইন তান্তাউই। মিশরের প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছিল 1967 সালে। এরপর 1981 সালে প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের পর আবারও জরুরি অবস্থা বহাল করা হয়। ক্লেমন খেলা সংবাদ। ফুটবল কোপা দেল রেতে দ্বিতীয় এল ক্লাসিকোতে জয়ের দেখা পায়নি কেউই। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটি ড্র হয়েছে 2-2 গোলে। তবে প্রথম লেগে 2-1 গোলে জয় পাওয়ায় সেমিফাইনালে উঠে গেছে বার্সেলোনা। বার্নাবুতে প্রথম লেগের জয় নিয়ে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মাঠ নামে বার্সেলোনা। নিজেদের মাঠে আরো বেশি উজ্জীবিত ফুটবল উপহার দেয় পেপ গার্দিওলার শিষ্যরা। 43 মিনিটে মেসির ডিফেন্স সেরা পাসে বার্সাকে এগিয়ে নেন পেদ্রো। ব্যবধান দ্বিগুণ করেন দানি আলভেজ। 2 গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে রিয়াল। 70 মিনিটে প্রথম গোলটি শোধ করেন রোনালদো। 4 মিনিট পর রিয়াল মাদ্রিদকে সমতা এনে দেন করিম বেনজামা। তবে বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্র দিয়ে শেষ হয় এল ক্লাসিকো। এদিকে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে কার্লিং কাপের ফাইনালে ওঠে লিভারপুল। এনফিল্ডে দুই দলের দ্বিতীয় লেগের সেমিফাইনালটি ড্র হয়েছে 2-2 গোলে। তবে প্রথম লেগে 1-0 গোলে জয় পাওয়ায় ফাইনালের টিকিট পেয়েছে অলরেডরা। সংবাদ শেষ করব সিবিসি টাইলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংসদের দ্বাদশ অধিবেশন শুরু, গণতন্ত্র ব্যাহতের চেষ্টা বরদাস্ত হবে না, হুঁশিয়ারি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণ অসত্য, দাবি বিরোধী দলীয় চিফ হুইপের। মহাজোটের এমপিরা বলেছেন সময় উপযোগী। সেনা নয়, সরকার পতন হবে গণ অভ্যুত্থানে, মন্তব্য মির্জা ফখরুলের। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কারণে চলছে রাজনৈতিক অস্থিরতা, অভিযোগ বিএনপির। অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখল রুখতে এ অধিবেশনে কঠোর আইন পাশের আহ্বান মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, তার আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।